প্রিয় শিক্ষার্থীরা, সাজ স্টাডি হোমে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র, এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় ৮, দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের লেনদেন। আচ্ছা, এই অধ্যায়ে আমাদের মোট 4 ধরনের ম্যাথ আছে। আমি আবার বলছি, এই অধ্যায়ে আমাদের মোট 4 ধরনের ম্যাথ আছে। এখান থেকে আমাদের এইচএসসিতে প্রত্যেক বছর একটা ম্যাথ থাকবে, এটা মাস্ট। তো 4 ধরনের ম্যাথ কি আছে? 4 ধরনের ম্যাথ হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করা, কোমর আসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করা, থার্ড অফ অল হচ্ছে উৎপাদন একক ঘন্টা পদ্ধতি, অ্যান্ড ফোর্থ হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। কিন্তু আমাদের এক্সামে কিন্তু সবচাইতে বেশি আছে সরলরৈখিক পদ্ধতি ও কোমর আসমান জের পদ্ধতি। তো আমি আজকে তোমাদের সরলরৈখিক পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই সরলরৈখিক পদ্ধতি থেকে তোমাদের কি টাইপের কোশ্চেন হতে পারে আমি সেটা আগেই লিখে রেখেছি। যেমন ফার্স্ট অফ অল তোমাকে কোশ্চেন করতে পারে ক্রয়মূল্য নির্ণয় করো। কিসের ক্রয়মূল্য নির্ণয় করবা? মেশিনের ক্রয়মূল্য নির্ণয় করবা। অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো, অবচয়ের হার নির্ণয় করো, অবচয় নির্ণয় করো, জাবেদা করো, মেশিন হিসাব ও অবচয় হিসাব প্রস্তুত করো। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তোমরা চাইলে এই কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট করে রাখতে পারো যে তোমাদের কি পরীক্ষার জন্য প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, তো এখন আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। আমরা এখন একটা করে প্রত্যেকটা কোশ্চেন সলভ করব। ফার্স্টে আমাদের বলছি কি ক্রয়মূল্য নির্ণয় করো। তো ক্রয়মূল্য যে নির্ণয় করব, আমাদের এখানে আগে কোশ্চেনটা পড়তে হবে। বিকাশ কোম্পানি 2010 সালের 1 জানুয়ারি তারিখে 3,20,000 টাকার একটি মেশিন ক্রয় করে। এই মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 3 বছর, যে 3 বছর চলবে মেশিনটা। 3 বছর পর এর ভগ্নাবশেষ মূল্য পাওয়া যেতে পারে 20,000 টাকা। এই ভগ্নাবশেষ মূল্য হচ্ছে যে 3 বছর ইউজ করার পর তুমি অ্যাট দ্য লাস্ট কত টাকা এটা পাবা, এটা বিক্রি করে কত টাকা পাবা। তো 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য পাওয়া যেতে পারে। আমি আরেকটা কথা বলি, এই ভগ্নাবশেষ মূল্যটা কিন্তু কোশ্চেনের মধ্যে, পরীক্ষা কোশ্চেনে অনেকভাবে ঘুরায় পেঁচাও করতে পারে। এই ভগ্নাবশেষ মূল্যের কিন্তু আরও একটা নামও আছে। যেমন এটার আরেকটা নাম হচ্ছে অবশিষ্ট মূল্য, আরও একটা নাম হচ্ছে উদ্ধারকৃত মূল্য। তোমরা কিন্তু কথাগুলা খুবই ঠান্ডা মাথায় নোট করে রেখো যে এই ভগ্নাবশেষ মূল্যর অন্য আরেকটি নাম হচ্ছে কি উদ্ধারকৃত মূল্য বা অবশিষ্ট মূল্য। আচ্ছা, ভগ্নাবশেষ মূল্য পাওয়া যেতে পারে 20,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে তাদের হিসাব শেষ হয়। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা কোশ্চেন সলভ করবো, ক্রয় মূল্য নির্ণয় করো। তো এটা খুবই ইজি, তোমরা দেখি পারবা। এটা একটা ঘর আঁকবা তোমরা। ঘর হচ্ছে বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, কমন ঘর। তো এখন আমাদের মেশিনটা ছিল কত? ফার্স্টে মেশিন ছিল আমাদের 3,20,000 টাকার। তো 3,20,000 লিখব। তারপর হচ্ছে আমাদের এই মেশিনটার সাথে আলাদা কোনো তোমার পরিবহন খরচ বা কোনো তোমার কি বলে যে বহন খরচ, এক্সট্রা আনুষাঙ্গিক কোনো খরচ নাই বা আমদানি শুল্ক নাই। যদি তোমাদের কোশ্চেনে বহন খরচ, আনুষাঙ্গিক খরচ মানে আদার কোনো আনুষাঙ্গিক খরচ থাকে, তাহলে কিন্তু তোমরা এই মেশিনের সাথে এটা যোগ করবা। যোগ করে যে অ্যামাউন্টটা বের হবে সেটাই হচ্ছে আমাদের মেশিনের ক্রয় মূল্য। তাই আমাদের এখানে যেহেতু কিছু নাই, তাই আমরা এটাই হচ্ছে আমাদের ক্রয় মূল্য, 3 লক্ষ টাকা, 3,20,000 টাকা, 3,20,000 টাকা, 3,20,000 টাকা। খুবই সিম্পল, আমাদের ক্রয় মূল্য নির্ণয় করা শেষ। আমাদের এই অঙ্কটা কিন্তু সরলরৈখিক পদ্ধতির অঙ্ক। তাই একটা কথা তোমরা মাথায় রাখবা সরলরৈখিক পদ্ধতির অঙ্ক করার সময়, যে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় প্রত্যেক বছর সমান হয়। আমি আবার বলছি, সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান হবে। ওকে, দেন 2 নম্বরে বলছি কি অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। একটা জিনিস মাথায় রাখবা, অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা খুবই সিম্পল। তোমার যে মেশিনের যে ক্রয় মূল্যটা বের হবে, সেই ক্রয় মূল্য থেকে তুমি জাস্ট তোমার ভগ্নাবশেষটা বিয়োগ করে দিবা, ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করে দিবা, ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করে দিবা। আমাদের ভগ্নাবশেষ মূল্য কত? 20,000 টাকা। এই 20,000 টাকা আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করে আমাদের অ্যান্সারটা হবে 3 লক্ষ টাকা। এটাই হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য। তোমরা এখানে কিন্তু অবশ্যই লিখবা
অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য, খুবই সিম্পল অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা। আচ্ছা, এখন আমাদের থার্ড কোশ্চেন হচ্ছে অবচয়ের হার নির্ণয় করা। এখন অবচয়ের হার নির্ণয় করাও কিন্তু খুবই ইজি। এখান থেকে যদি তোমাকে অবচয়ের হার নির্ণয় করতে বলে, তাহলে অবচয়ের হারটা একটা সূত্রের মাধ্যমে আমরা খুবই সিম্পলভাবে এবং সহজভাবে করে ফেলতে পারবো। এই অবচয়ের হার নির্ণয়ের সূত্রটা হচ্ছে, যদি বলে অবচয়ের হার, অবচয়ের হার নির্ণয় করবো আমরা 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, এই সূত্রটা ইউজ করবো। 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ওকে, তো এখন এখানে আমরা যদি অবচয়ের হারটা বের করি, তো এখানে আমাদের আয়ুষ্কাল কত বছর? 3 বছর। তাহলে আমরা 100% লিখব, এখানে আমরা 3 লিখব। তো 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, 100 ভাগ 3, 33.33, 33.33। আর এই পার্সেন্টটা কিন্তু আমরা কিছু করব না, এখানে কিন্তু সবসময় ভাগ দেওয়ার সময় তোমরা মাথায় রাখবা যে এই পার্সেন্টের কোনো কাজ নেই, পার্সেন্টটা জাস্ট ইনভিজিবল। কিন্তু সূত্রের মধ্যে কিন্তু অবশ্যই পার্সেন্ট লিখবা, না লিখলে কিন্তু আবার কেটে দেবে। তাহলে এই 100-এর সাথে আমরা 3কে ভাগ দিব, মানে 3 বলতে যত আয়ুষ্কাল থাকবে তোমার প্রশ্নে তত আয়ুষ্কাল দিয়ে ভাগ করবা। আর ভাগ করার পর আমাদের কত হয়েছে? 3.33 হয়েছে। আর এই যে পার্সেন্টটা তো অক্ষত অবস্থায় রয়েছে, তাই না? এই পার্সেন্টটা জাস্ট এখানে তুমি বসায় দিবা, এই হয়ে গেল আমাদের অবচয়ের হার। খুবই সিম্পল, অবচয়ের হার নির্ণয় করা হয়ে গেল। এখন এখানে তারপর 4 নম্বরে আমি কি বলছি যে অবচয় নির্ণয় করো। তো অবচয়ের হার তো আমরা নির্ণয় করে শিখে গেলাম। তো এখন অবচয়টা কিভাবে নির্ণয় করব? এখন অবচয়েরও একটা সূত্র আছে আমাদের, যেহেতু আমরা সরলরৈখিক পদ্ধতি করতেছি, তো আমাদের অবচয় সূত্রটা হবে অবচয় সমান সমান মেশিনের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। এই হচ্ছে আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মেশিনের ক্রয় মূল্য কত? 3,20,000 টাকা। খুবই সিম্পল, 3,20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা, অ্যান্ড আয়ুষ্কাল হচ্ছে 3। তাহলে আমাদের 3,20,000 থেকে যদি আমাদের 20,000 চলে যায়, তাহলে থাকে কত? 3 লক্ষ টাকা থাকে। এই 3 লক্ষ টাকাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের হবে কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। খুবই সিম্পল, তাই না? এটা হচ্ছে খুবই ইজি একটা ম্যাথ। তোমরা যদি একটু ঠান্ডা মাথায় একটা করতে পারো, তাহলে কিন্তু এর চাইতে ইজি আর কোনো ম্যাথ নাই। এটা খুবই শর্টকাটে এবং খুব তাড়াতাড়ি তোমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবা। তাহলে অবচয় নির্ণয় করে ফেললাম। ওকে, তো এটা আমাদের ডান। এখন আমরা করব জাবেদা, যেটা পরীক্ষার মধ্যে খুব বেশি আসে। এটা যদি তোমরা ভালো মতো না জানো, জাবেদাটা করতে যদি তোমরা ঠিক মতো না জানো, তাহলে তোমরা কিন্তু খতিয়ান করতে পারবা না। এই খতিয়ানটা কিন্তু মাস্ট বি খ বা গতে চলে আসবে। অনেক সময় কিন্তু জাবেদা স্কিপ করে, জাবেদা কিন্তু পরীক্ষার মধ্যে অনেক সময় চায় না অনেক কোশ্চেনের মধ্যে। কিন্তু তোমার তো জাবেদা শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ জাবেদাটা যদি তুমি ঠিক মতো সিস্টেমটা না জানো, তাহলে কিন্তু তুমি এই দুইটা হিসাব তুমি করতে পারবা না। তাই আমাদের জাবেদাটা একটু মন দিয়ে শিখতে হবে, জাবেদাটা কিভাবে করতে হয়। তাহলে জাবেদাটা করার আগে তোমাদের ফার্স্টে জাবেদার ঘরটা এঁকে ফেলতে হবে সুন্দর করে। আমরা যদি এখানে ঘরটা আঁকি, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এখানে লিখব তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন ফার্স্ট অফ অল তুমি যখন জাবেদা করবা, তখন তুমি কি করবা? তখন হচ্ছে আমাদের খেয়াল করতে হবে আমরা মেশিনটা কয় তারিখে কিনেছি। এই তারিখটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট।
1 জানুয়ারি তারিখে কিনেছি 3,20,000 টাকা দিয়ে আমরা এই মেশিনটা কিনেছি। তাহলে এখানে আমরা লিখব কত সাল, এটা হচ্ছে 2010 সাল, আর অঙ্কটা কত বছরের, 3 বছরের, তাহলে আমাদের জাবেদাটাও 3 বছর করতে হবে। তাহলে আমাদের এখানে ফার্স্ট অফ অল লিখব 2010 সাল, ফার্স্ট লিখব 2010 জানুয়ারি 1। তো আমি জানুয়ারি 1 কি করছি, মেশিন কিনছি, তো মেশিনের জাবেদাটা কি, মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। মেশিন ক্রয় নর্মাল জাবেদাটা, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন এখানে আমাদের মেশিন কত দিয়ে কিনছি, 3,20,000, তো 3,20,000 আমি বসায় দিব, এদিকেও 3,20,000 বসায় দিব। এই আমাদের মেশিনের জাবেদাটা দেওয়া শেষ। এখন এটা যেহেতু একটা অবচয় রিলেটেড ম্যাথ, তাহলে তো এখানে আমাদের এই মেশিনের এন্ট্রিটা বসায় দিলাম, তারপরে কি হইতে পারে, এখানে অবচয় হবে। তো অবচয় জাবেদা দিব আমি, অবচয়ের জাবেদা যে দিব, অবচয় কখন হয় একটা প্রতিষ্ঠানের, হিসাবকাল শেষে বা বছরের শেষে। তো এখানে আমাদের বছর শেষ হয় কবে, 31 ডিসেম্বর তারিখে বছর শেষ হয় বা হিসাবকাল শেষ হয়। তাহলে আমরা এখানে দিব ডিসেম্বর 31 দিব, কারণ আমরা এখানে অবচয় জাবেদাটা দিব, তাই ডিসেম্বর 31 তারিখে অবচয় দিব। তো অবচয়ের জাবেদা তো তোমরা সবাই জানো, অবচয় জাবেদা একটাই ফিক্সড, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, অবচয় হিসাব ডেবিট অ্যান্ড পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে আমাদের এখানে অবচয় কত বের হয়েছিল, আমি কিন্তু একটু আগেই করছি এখানে যে অবচয় নির্ণয়টা যখন করলাম তখন আমাদের অবচয় কত বের হয়েছে, 1 লক্ষ টাকা অবচয় বের হয়েছিল, কিন্তু সেই 1 লক্ষ টাকাই আমরা বসায় দিব এখানে, 1 লক্ষ টাকা অবচয়। খুবই সিম্পল। এখন তুমি করবা হচ্ছে এই অবচয় যে তুমি বসাইলা, এই অবচয় হিসাবটাকে তুমি বন্ধ করবা। এই অবচয় হিসাবটাকে বন্ধ, যে কোনো হিসাবটাকে বন্ধ কিভাবে করতে হয়, সমাপনী জাবেদার মাধ্যমে বন্ধ করতে হয়। তো এটা কিভাবে, এটা হচ্ছে আবারও তুমি সেম ডিসেম্বর 31 দিবা, ডিসেম্বর 31 দেওয়ার পর তুমি অবচয়টা এখানে যেহেতু বন্ধ করবা, তাহলে অবচয় বন্ধ করলে, অবচয় যেহেতু ডেবিট আছে, তাহলে অবচয় বন্ধ করার ফলে অবচয় হয়ে যাবে ক্রেডিট, আর ডেবিটটা তাহলে কি হবে, আয় সারাংশ হিসাব ডেবিট হবে। এখানে আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। আমরা এখানে অবচয় হিসাবটাকে বন্ধ করলাম। আমাদের কিন্তু অবচয় হিসাব বন্ধ করতে হবে, এটা বন্ধ করা মাস্ট, এটা করতেই হবে অবচয় হিসাব। তুমি যদি এই পর্যন্ত জাবেদা করে বন্ধ না করলে তাহলে কিন্তু তুমি কাটা খাবা। তাই সবসময় মাথায় রাখবা যে তুমি অবচয় হিসাবের জাবেদা যখন করতেছো, অবচয় হিসাবের জাবেদাটা কিন্তু ঠিক এরপরই বন্ধ করে দিতে হবে। তাহলে এটা যখন বন্ধ করব, তাহলে আমাদের এই টাকাটাই তো বন্ধ হবে। এই 1 লক্ষ টাকা এদিকেও লিখে ফেলবা, 1 লক্ষ, এই তো 1 লক্ষ। আচ্ছা, এই গেল আমাদের 2010 সালের জাবেদা। 2010 সালের ঝামেলা আমাদের শেষ। এখন আমাদের তো 3 বছর করতে হবে, যেহেতু আয়ুষ্কাল 3 বছর, বা আয়ুষ্কাল যত বছরই থাক, তোমার প্রশ্নে যত বছর বলবে তুমি ঠিক তত বছরে জাবেদাই দিবা। প্রশ্ন অনেক সময় থাকে আয়ুষ্কাল 10 বছরও থাকে, কিন্তু প্রশ্নের মধ্যে বলে দেয় প্রথম 3 বছর বা প্রথম 2 বছরের জাবেদা দেখাও। তো এখন আমরা প্রথম বছরের জাবেদা দেখা ফেললাম, তারপর আমরা এটা মুছে দিই। এখন আমাদের কাজ হচ্ছে 2011 সালের কাজ। তো 2011 সালের যেহেতু কাজ, তাহলে আমরা এখানে 2010-এর জায়গায় লিখবো কি, 2011 সাল লিখবো। এখানে কিন্তু তোমাকে জাবেদের কিন্তু বড় একটা পুরো পেজ নিয়ে একটা ঘর টাইনা ফেলবা, এখানে কিন্তু জায়গা স্বল্পতার কারণে আমি কিন্তু মুছে দিচ্ছি। তো 2011 সাল দিবা, আবার ওইটুক শেষ হয়ে গেলে আবার 2011 সাল দিবা। 2011 সাল দিয়ে তোমরা লিখবা 2011 সালে কি তুমি কোনো মেশিন কিনছো পরবর্তী বছরে, না আমরা কোনো মেশিন কিনে নেই। তাহলে আমি 2011 সালে শুধু আমার কি হবে, জাস্ট অবচয় সৃষ্টি হবে, এই তো খালি অবচয় জাবেদা দিব আমরা 2011 সালে। তো 2011 সালে আমরা ঠিক ডিসেম্বর 31 দিয়ে শুরু করব, ডিসেম্বর 31। তোমরা কিন্তু অনেকে ভাইবো না যে এটার জন্য আলাদা ঘর করতে হবে প্রতি বছরে জাবেদা, না, এটা কিন্তু এক পেজের মধ্যেই করতে হবে বা একসাথেই করতে হবে। তো এখন 2011 সালের ডিসেম্বর 31 তারিখ দিয়ে আমরা কি দিব, জাস্ট অবচয় জাবেদাটা দিব। তাহলে এটা হবে কি, অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট অ্যান্ড
পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তো আমাদের অবচয় কত ছিল আমি আগেই বলছি, এটা যেহেতু আমাদের সরলরৈখিক পদ্ধতির ম্যাথ, তাহলে সরলরৈখিক পদ্ধতির ম্যাথে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হয়, তাহলে এখানেও আমাদের পরের বছর অবচয়ের পরিমাণ 1 লক্ষ টাকা। আচ্ছা, এই অবচয়ের জাবেদা দিলাম, এখন আমরা অবচয় হিসাবটাকে কি করব, একটু আগেই বলছি আমি, বন্ধ করতে হবে। তো বন্ধ কিভাবে করব, আয় সারাংশকে ডেবিট করব, আয় সারাংশ ডেবিট, আর অবচয় ক্রেডিট, অবচয় ক্রেডিট। কত বন্ধ করব, 1 লক্ষ টাকাই বন্ধ করব, খুবই সিম্পল। আচ্ছা, এই আমাদের 2011 সাল শেষ, এখন আমরা কত করব, লাস্ট ইয়ার 2012 সাল, যেহেতু 3 বছর বলছে, তাহলে আমরা এখানে আবার সুন্দর মতো 2012 সাল দিব। 2012 সাল দিয়ে 2012 সালে কি কোনো মেশিন কিনছি আমরা, না কোনো মেশিন কিনি। 2012 সালে কি হবে, শুধু অবচয় হবে আর পুঞ্জীভূত অবচয় হবে। এই তো খুব অবচয় জাবেদা দিতে হবে, খুবই সিম্পল। ডিসেম্বর 31, ডিসেম্বর 31, এখানেও কিন্তু আমাদের তারিখ দিতে হবে, ডিসেম্বর 31। তো ডিসেম্বর 31 2012 সালের অবচয় জাবেদা কি, এই যে এই সেম জাবেদার এই সেম হবে, একদম খুবই সিম্পল। অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, 1 লক্ষ 1 লক্ষ। এখন সেম ভাবে তোমরা এখানেও অবচয় হিসাবটাকে বন্ধ করে ফেলবো। অবচয় হিসাবটা কিভাবে বন্ধ করবা, আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, সিম্পল। আয় সারাংশ ডেবিট, আয় সারাংশ ডেবিট অ্যান্ড অবচয় হিসাব ক্রেডিট, 1 লক্ষ টাকা, খুবই সিম্পল। এই হচ্ছে আমাদের জাবেদার কাজ, আমাদের জাবেদার কাজ এখানেই শেষ, আমাদের জাবেদাটাও কমপ্লিট। এখন আমাদের কাজ হচ্ছে মেশিন হিসাব ও অবচয় হিসাব নির্ণয় করো। তোমাদের এখানে কিন্তু মেশিন হিসাব, অবচয় হিসাব বা পুঞ্জীভূত অবচয় হিসাব এগুলো চাইতে পারে, তাই আমি তোমাদের জাবেদাটা খুব ভালো মতো জানতে হবে, কজ জাবেদা যদি না জানো তোমার জাবেদা থেকে কিন্তু খতিয়ান করতে পারবা না। তাই আমি তোমাদের একটা হিসাব করে দেখাই। একটা কথা মনে রাখবো, এখানে যেহেতু খতিয়ান করতে বলছে, তোমরা কিন্তু অনেকেই ভুলে ভুলে চলমান জেড ছক একা ফেলো। এখানে সবারই অনেকেরই চলমান জেড ছক নাকি খুবই ফেভারিট, কিন্তু না, এই অবচয়ের ম্যাথ করার সময় আমাদের টি ছক করতে হবে ফিক্সড। এখানে কিন্তু তোমার চলমান জেড ছক করতে পারবা না, চলমান জেড ছক করলে ম্যাথ কেটেও দিতে পারে তোমাদের। তাহলে আমরা একটা টি ছকের ঘর আঁকবো এখানে। ফার্স্ট অফ অল তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠার টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, জাবেদা পৃষ্ঠা হবে এখানে জাবেদা পৃষ্ঠার টাকা, এখানে হবে তারিখ, এখানে টাকার ঘরটা দিয়ে দিই আমরা, জাবেদা পৃষ্ঠার ঘর, এটা হচ্ছে বিবরণ। এই পাশে লিখবা ডেবিট এবং এই পাশে লিখবা ক্রেডিট। এখানে আমরা ফার্স্ট অফ অল কি হিসাব করব, মেশিন হিসাবটা করব। তো মেশিন হিসাব যেহেতু করব, তাহলে উপরে সুন্দর করে লিখবা মেশিন হিসাব। মেশিন হিসাব। তো আমাদের জাবেদাটা কিন্তু আমরা কিল ছিল ফার্স্ট অফ অল, ফার্স্ট জাবেদাটা একদম মেশিন হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট, এই তো। তো মেশিন হিসাব কিন্তু ডেবিট ছিল, মেশিন হিসাব যেহেতু ডেবিট ছিল, তাহলে আমরা ডেবিট পাশে বসাবো কি, বিপরীত নামটা দিয়ে নগদান হিসাব। কত ছিল আমাদের মেশিন বলো তো তোমরা, আমাদের মেশিন ছিল 3,20,000 টাকা, 3,20,000 টাকা। আচ্ছা, তাহলে আমাদের মেশিন কি আর কোথাও ছিল, আর কোথাও কিন্তু ছিল না।
তাহলে এখানে কিন্তু আমাদের অবশ্যই সাল দিতে হবে, 2010 সালের করতেছি, 2010 সাল জানুয়ারি 1, এ তারিখ কিন্তু দিয়ে দিবা তোমরা। 2010 সাল জানুয়ারি 1 নগদান হিসাব দিলাম 3,20,000। তাহলে তো আমাদের ক্রেডিট পাশে কিছু নাই, ক্রেডিট পাশে যেহেতু কিছু নাই তাহলে আমরা কি লিখবো, ব্যালেন্স সিডি লিখবো। ব্যালেন্স সিডি লিখবো, ব্যালেন্স সিডি লিখে 3,20,000 এই বসালাম, দাগ টেনে আমরা যোগফলটা নামায় দিব। ডাবল দাগ দিয়ে শেষ করে দিব। এখন তোমরা কিন্তু অনেকেই সবাই জানো ম্যাক্সিমাম যে সিডি কবে হয়, সিডি হয় মাসের শেষ তারিখ, মানে বছরের শেষ তারিখে বা মাসের শেষ তারিখে। কিন্তু এখানে যেহেতু আমাদের অবচর ম্যাথ, এটা কিন্তু বছরের শেষ তারিখে হবে, মানে ডিসেম্বর 31 হবে এখানে। তাই এখানে 2010 সাল দিব, 10 সাল দিয়ে লিখবো ডিসেম্বর 31, ডিসেম্বর 31 দিয়ে 3,20,000 প্রথম বছর শেষ। এর পরের বছর কি কোনো মেশিন কিনছি আমরা? না, আমরা কোনো মেশিন কিনি নাই। তাহলে এই সিডির টাকাটাই আবার আমরা এখানে লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি কত টাকা লিখবো? 3,20,000, 3,20,000। 2011 সাল দিব, জানুয়ারি 1, এখানে আমরা আবার সিডি দিব, যেহেতু আমাদের আর কিছু নাই এখানে মেশিন। ব্যালেন্স সিডি এখানে আমরা দিব 2011 সাল, 3,20,000। এই আমরা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন থার্ড ইয়ারে আমরা কি করব? থার্ড ইয়ারে করবো সেম ভাবে, সিডিটাকে আবার বিডি লিখব, আবার এখানে আমরা লিখবো ব্যালেন্স সিডি 3,20,000, আমরা যোগ ফল টেনে দিব। দুই 2011 সাল, এটা দিবা 2012 সাল, জানুয়ারি 1, এবং এখানে দিবা 2012 সাল ডিসেম্বর 31। এই হচ্ছে আমাদের হিসাব। এখন আর একটা কথা যেটা সবাই ম্যাক্সিমাম ভুল করো, এখানে তো 3 বছর করতে বলছে তাই না? তো তুমি একটা এক্সট্রা বিডি টেনে রাখবা এখানে। এখানে আমাদের 3 বছর কিন্তু শেষ, কিন্তু আমাদের একটা এই সিডিটাকে আবার এখানে একটা এক্সট্রা বিডি বানায় রাখতে হবে, ব্যালেন্স বিডি, নাহলে কিন্তু অঙ্কর আর মার্কস কম দিবে তোমার। ব্যালেন্স বিডি ওই 3 সিডি যত টাকা ছিল 3,20,000 ছিল, এখানে 3,20,000 লিখবো। আর এখানে দিব 2010, 11, 12, আর এখনও দিব 2013 জানুয়ারি 1। এটা আর কিছু করতে হবে না, জাস্ট এটার একটা আমরা এই সিডিটা আমরা জাস্ট একটা এক্সট্রা বিডি টেনে রাখবো, জাস্ট এই খুবই সিম্পল। তোমরা জিনিসটা দিতে ভুলবা না যে 3 বছর বলছে দেখে স্যার 3 বছরে শেষ না, একটা বছর এক্সট্রা জাস্ট বিডি টেনে রাখবা। এই হচ্ছে হিসাব। আর এখন যেহেতু মেশিন হিসাব আমি তোমাদের করে দিলাম, অবশ্যই হিসাবটাও তোমরা সেম ভাবে ছকে এভাবে করে ফেলবা, জাবেদা থেকে সুন্দর করে বসায় দিবা। আরেকটা কথা বলে দেই, অবচয়ের মধ্যে কিন্তু তোমাদের সিডিবিডি হবে না, সিডিবিডি হবে না। কেন হবে না? কারণ ফার্স্ট জাবেদা কি ছিল? অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এখানে পুঞ্জীভূত অবচয় বসবে। আর ক্রেডিট পাশে কিন্তু আমার কিন্তু পরের বারই কিন্তু মানে পরের ঘরের মধ্যে কিন্তু আমরা কিন্তু অবচয় হিসাবটাকে বন্ধ করে দেই। তো অবচয় হিসাবটা বন্ধ করে দেওয়ার কারণে কিন্তু সেখানে অবচয় ক্রেডিট হয়, আয় সারাংশ ডেবিট হয়। তো অবচয় ক্রেডিট হওয়ার কারণে এখানে আয় সারাংশ হইতেছে, তাই আমাদের দুই পাশ মিলে যাবে অবচয়ের মধ্যে। এখানে কিন্তু আমাদের অবচয়ের মধ্যে কিন্তু কোনো সিডিবিডি হবে না। আমি আবার বলছি, প্রত্যেক বছর অবচয়ের টাকা মিলে যাবে। তাই অবচয়টার মধ্যে কিন্তু আবার এক্সট্রা একটা ল্যাচ বাই করে রেখো না তোমরা, এটা তোমরা সবসময় মাথায় রেখো। এই হচ্ছে আমাদের এই অঙ্কর মূল একটা বেসিক ফর্ম। আমি আজকে তোমাদের যে ম্যাথটা করালাম এটা হচ্ছে একটা বেসিক ম্যাথ। তোমরা এই বেসিক ম্যাথটা শিখে তোমরা একটু অ্যাডভান্স লেভেলে ম্যাথ প্র্যাকটিস করবা। এই অ্যাডভান্স লেভেলে ম্যাথ প্র্যাকটিস করার সময় যদি তোমরা কোনো ঝামেলায় পড়ো, কোনো ম্যাথ যদি না বুঝো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানেও আমাকে নক করতে পারো।
তো আজকে সরলরৈখিক পদ্ধতি নিয়ে শুধু আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে তোমরা এই চ্যানেলের নেক্সট ভিডিওতেই তোমরা কোমর-আসমাঞ্জের পদ্ধতির অবচয়টাও তোমরা পেয়ে যাবা। তাই আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।